আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের তড়িৎ ফ্লাক্স নিয়ে। তড়িৎ ফ্লাক্স কী জিনিস সেটা বোঝার আগে আমাদের জানতে হবে যে ফ্লাক্স কাকে বলে, শুধু ফ্লাক্স। এবার সেটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে রিলেট করলেই জিনিসটা স্বচ্ছ হয়ে যাবে। ফ্লাক্স হচ্ছে যে কোনো ভেক্টরের, ফ্লাক্স যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই মাপা হয়। যে কোনো ভেক্টরকে আমরা জানি এইভাবে ডিনোট করা হয়, একটা লাইন আর একটা অ্যারোটা আমাদের ডিরেকশনকে বোঝায়, আর লাইনটা ভেক্টরের ম্যাগনিটিউড বা মানটাকে বুঝিয়ে থাকে। তো তড়িৎ ক্ষেত্রে যদি তড়িৎ ক্ষেত্র না বলে এখন আমি যে কোনো ভেক্টরের কথা বলছি, যে কোনো একটা ভেক্টর কোনো একটা তলকে, যে কোনো তল, এরকম একটা ভেক্টরের মাঝখানে যদি আমি কোনো একটা তল চুজ করে থাকি, এই তলটার মধ্যে দিয়ে যে কটা ভেক্টর ফুঁড়ে গেল সেটাই হচ্ছে এই ভেক্টরটার ফ্লাক্স। মানে এটা যদি আমি বলে থাকি যে কোন একটা ভেক্টর এই ভেক্টরগুলো যদি এ ভেক্টরে থাকে, তাহলে এর মধ্যে কটা গেছে? তিনটে গেছে। তাহলে এই তিনটে হচ্ছে এই তলের সঙ্গে জড়িত এই ভেক্টরের ফ্লাক্স। এই ব্যাপারটাকে যদি আমরা এখন তড়িৎ ক্ষেত্রে বলতে যাই, তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র, আপাতত আমরা সেটাকে সুষম তড়িৎ ক্ষেত্র ধরলাম। সুষম তড়িৎ ক্ষেত্র মানে আমরা জানি যে সেখানে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল হবে আর একই দিকে থাকবে, সেটা হলে সেটাকে সুষম তড়িৎ ক্ষেত্র হবে। এইখানে কোনো একটা কাল্পনিক তল, এই তলগুলো সবই কাল্পনিক। এখানে কোনো একটা তল নেওয়া হলো, যে তলটার সাথে দেখা যাচ্ছে তিনটে বলরেখা। এইগুলোকে কি বলো? তড়িৎ ক্ষেত্রে যে লাইনগুলো আঁকা হয় এগুলোকে বলরেখা বলা হয়। তো তিনটে বলরেখা এর মধ্যে দিয়ে ভেদ করেছে, তাহলে ফ্লাক্স হচ্ছে 3, ফ্লাক্সের পরিমাণ 3। যদি ক্ষেত্রফলটা বড় নিতাম তাহলে ফ্লাক্সের পরিমাণ বেশি, ক্ষেত্রফল ছোট নিলে ফ্লাক্সের পরিমাণ কম, ক্ষেত্রফল বড় নিলে ফ্লাক্সের পরিমাণ বেশি। এইটাতে ফ্লাক্স বেশি, এইটাতে ফ্লাক্স কম। তার মানে ক্ষেত্রফল বাড়লে ফ্লাক্সের পরিমাণ বাড়বে। মানে আমি এখান থেকে একটা কনক্লুশন লিখতে পারি যে ফ্লাক্স, যে কত সংখ্যক বলরেখা কোনো একটা তলকে ভেদ করছে, কত সংখ্যক বলরেখা কোনো একটা তলকে ভেদ করছে, সেইটাকে যদি আমরা ফাই দিয়ে লিখে থাকি, ফ্লাক্সকে ফাই দিয়ে লেখা হয়, যদি ফাই দিয়ে লিখি তাহলে সেটা দেখা যাচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফল বাড়লে বাড়বে, ক্ষেত্রফল কমলে কমবে, তাহলে সেটা আমরা লিখতে পারলাম। এবারে চলে আসা যাক 2 নম্বর একটা ব্যাপার, যে যদি এটা তো 1 নম্বর ক্ষেত্রফলের সঙ্গে কিভাবে নির্ভর করে সেটা দেখলাম। এবারে চলে আসা যাক একটা অসম তড়িৎ ক্ষেত্র। অসম তড়িৎ ক্ষেত্র যেখানে বলরেখাটা এইরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, এটার মানে আমরা জানি যে এইখানে তড়িৎ ক্ষেত্র বেশি, এখানে তড়িৎ ক্ষেত্র কম। কি করে? খুব সহজ ব্যাপার। এই বলরেখাগুলো দেখো বহির্মুখী, মানে এগুলো এইখান থেকে আসছে বলে মনে হচ্ছে। এখানে কি চার্জ আছে আমরা জানি, যে বলরেখা বেরোয় ধনাত্মক চার্জ থেকে, তাহলে এখানে নিশ্চয়ই একটা পজিটিভ চার্জ আছে। এইভাবে কোথাও আঁকা থাকবে না, মনে মনে ভেবে নিতে আমাদের। তাহলে চার্জের কাছে, যত চার্জের কাছে থাকবো তত তড়িৎ ক্ষেত্র বেশি, যত দূরে থাকবো তড়িৎ ক্ষেত্র কম। অন্যভাবে মুখস্থ করলে হবে, দেখবে তোমরা তড়িৎ বলরেখার ধর্মে লেখা রয়েছে যেখানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে তার মানে তড়িৎ ক্ষেত্র বেশি। মানে বলতে চাইছি এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে ই এ গ্রেটার দেন ই বি। শর্ট কোশ্চেন পড়ে, খুব জয়েন্ট এই কোশ্চেন আসে। এবারে আমি যদি ক্ষেত্রফল না পাল্টাই, আগেরটা আমি ক্ষেত্রফল পাল্টেছি, এটা আমি ক্ষেত্রফল পাল্টাবো না। যদি ক্ষেত্রফল না পাল্টে আমি এখানে একটা ক্ষেত্রফল চুজ করলাম, একটা ক্ষেত্র চুজ করলাম যেটা এতটা সাইজ, ঠিক অতটা সাইজ আমি এখানে চুজ করলাম। দেখো এখানে বলরেখা একটা, কারণ এখানে ঘনত্ব কমে গেছে, এখানটা পাতলা হয়ে গেছে, এখানটা বলরেখার ঘনত্ব বেশি অনেক, তাই এখানে ফ্লাক্স বেশি। তো সেটা বেশি হয়েছে কার জন্য? বি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কম, এ পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি। তাই দেখো এ পয়েন্টে ফ্লাক্স বেশি হয়েছে, কারণ আমি লিখতেই পারি এখান থেকে 2 নম্বর যে পয়েন্টটা, ফাই
সমানুপাতিক ই, মানে তড়িৎ ক্ষেত্রের মান যদি বাড়ে, তড়িৎ প্রাবল্যের মান যদি বাড়ে, সেখানে বলরেখা ঘন হবে, বলরেখাটা অনেক বেশি ঘন হয়ে যাবে, এরকম হয়ে যাবে মানে লঘু হয়ে যাবে, এরকম হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেলে বেশি সংখ্যক বলরেখা ফুরবে, আর ক্ষেত্রফল বড় নিলে তো অনেক বেশি ফুরবে, বড় জায়গা হলে বেশি ফুরবে, ছোট জায়গা হলে কম ফুরবে। এবারে হ্যাঁ, ঘনত্ব বেশি হলে বেশি ফুরবে, ঘনত্ব কম হলে কম ফুরবে, একদম সহজ জিনিস। এই দুটোকে যদি একসঙ্গে করে দেওয়া যায় তাহলে আমরা পাচ্ছি ফাই সমানুপাতিক ই ইন্টু এস। তবে এর সঙ্গেও আর একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সবসময় যে বলরেখাগুলো লম্বভাবে ভেদ করবে এরকম নয়, সেগুলো বাঁকাভাবে ভেদ করতেই পারে। সংজ্ঞায় সেই জন্য লেখা আছে যে বলরেখাগুলো লম্বভাবে ভেদ করবে সেগুলোকে আমরা ফ্লাক্স বলবো, যেগুলো লম্বভাবে ভেদ করবে না সেগুলো কিন্তু ফ্লাক্স না। এখানে লেখাই রয়েছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ফ্লাক্স বলা হয়। আমি আপাতত লম্বভাবে ব্যাপারটা কনসিডার করিনি। এবারে দেখা যাক যদি বাঁকাভাবে ভেদ করে থাকে, মানে ধরে নিলাম তড়িৎ বলরেখা এরকম, আর আমি একটা ক্ষেত্রফল চুজ করেছি যেটা এরকম। যে কোনো ক্ষেত্রফলের দিক কোন দিক হয়? যে কোনো ক্ষেত্রফল, এই আমার হাতটা যদি একটা ক্ষেত্র হয় তাহলে আমার হাতটার ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি, এর দিক হবে এর লম্ব দিকে। যে কোনো তলের দিক তার লম্ব দিকে। এই বোর্ডটার দিক সামনের দিকে, এই টেবিলটার দিক ওপর দিকে, যে কোনো জায়গার দিক তার সবসময় লম্ব দিক হয়। কোনো একটা ফুটবল নিলে ফুটবলের এই পয়েন্টের দিক কোন দিকটা? এই দিকটা। এই পয়েন্টের দিক কোন দিকটা? দিকটা লম্ব, ওই পয়েন্টে লম্ব। তাহলে এই যে তলটা আমি চুজ করেছি এই তলটার দিক হচ্ছে এই দিক, এটা ক্ষেত্রফলের দিক, ক্ষেত্রফল ভেক্টরটার দিক, তাকে এন ক্যাপ দিলাম, এন ক্যাপ বা অন্য কোনো নাম দিলেও চলবে। এটা ইউনিট ভেক্টর ছিল, দিক ভেক্টর হচ্ছে এটা এন ক্যাপ। আর তড়িৎ ক্ষেত্র আছে এই দিকে, এদের মধ্যে কোণ আছে থিটা। মানে বলতে চাইছি এখন লম্বভাবে ফোঁড়ে নে, এখন তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা কোনো একটা কোণ করে আছে, তলের সঙ্গে একটা কোণ করে আছে, সেটা তলের দিকের সঙ্গে থিটা কোণ করেছে। তলের দিকের সঙ্গে থিটা কোণ, তলের সঙ্গে থিটা কোণ নয়, তলের দিক হচ্ছে তলের লম্ব, তার সঙ্গে থিটা কোণ করেছে। এটা যদি তল হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তলের দিক, কালো পেনটা তলের দিক। আর তড়িৎ ক্ষেত্রটা এরকম গেছে, তাহলে তড়িৎ ক্ষেত্র এরকম যায়, তাহলে এই কোণটা হচ্ছে এই থিটা, নট এই কোণটা। এটাকে এরকম ধরে অনেকে ভাববে এইটা হচ্ছে থিটা, এটা থিটা না, তলের সঙ্গে কোণ না, তলের দিকের সঙ্গে যে কোণটা সেটাকে বলছে থিটা। খেয়াল রাখবে। তাহলে এবার লক্ষ্য করো যে এই ভেক্টরটা, এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা, এটা তো আর লম্বভাবে ফুঁড়ে যায়নি, তাহলে এর একটা উপাংশ লম্ব হয়ে ফুঁড়েছে। এর যদি দুটো উপাংশ ভাঙি আমি, তাহলে একটা হবে এই দিকে হবে ই কস থিটা, যেটা একে পুরো পেনিট্রেট করেছে, আর একটা উপাংশ হবে ই সাইন থিটা, সেটা কিন্তু পেনিট্রেট করবে না। মানে একটা ভেক্টরের যদি দুটো উপাংশ ভাঙি, একটা হচ্ছে ই কস থিটা আর একটা হবে এইরকম ওপর দিকে, সেইটা তো ভেদ করবে না তলটাকে, সেটা তলের গা বরাবর ওপর দিকে হবে। তো যেগুলো তলটাকে ভেদ করবে লম্ব হবে সেইগুলোকে ফ্লাক্স বলা হবে। তাহলে আসলে ই কস থিটাটা কাজে লাগবে। তাহলে আমরা তো সূত্র বানাবো যে কোনো ক্ষেত্রে, যে কোনো কোণ করলে, সেখান থেকে সূত্রটার আসল রূপ হচ্ছে ফাই ইকুয়ালস টু ই কস থিটা ইন্টু এস। এইটা হয় সমানুপাতিক তুলতে গেলে যে ধ্রুবক হবে সেটা এক ধরে নাও, এক হয়। তাহলে ফাই সমান ই এস কস থিটা বা ফাই ইকুয়ালস টু ই ডট এস। এটা হচ্ছে যে কোনো এস ক্ষেত্রফলের একটা তল, এস ক্ষেত্রফলের একটা তল কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয়, যে কোনো দিকে থাকে, সে থিটা জানলে মান বেরোবে, নাহলে বেরোবে না। যে কোনো দিকে যদি রাখা যায় তাহলে সেই তলের সঙ্গে কতগুলো বলরেখা লম্বভাবে ভেদ করে যাচ্ছে, সেটা হচ্ছে ফাই ইকুয়ালস টু ই ইন্টু এস বা ই ডট এস, ই এস কস থিটা। এটা হচ্ছে ফ্লাক্সের ফর্মুলা, তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা। এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর আছে বলে এটা তড়িৎ ফ্লাক্স, অন্য কোনো ভেক্টর থাকলে সেই ভেক্টরের ফ্লাক্স হবে। ফ্লাক্সটা শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের কেনা জিনিস না, চুম্বক ক্ষেত্র এটা অ্যাপ্লাই হবে, তখন হবে চুম্বক ফ্লাক্স। এখানে চুম্বক ক্ষেত্র থাকবে, চুম্বক ক্ষেত্রেও তো বলরেখা রয়েছে, যে কটা চুম্বক বলরেখা লম্বভাবে ভেদ করবে তাকে বলবো চুম্বক ফ্লাক্স। যে কোনো ভেক্টরেরই ফ্লাক্স আমরা
বার করতে পারি। তাহলে জিনিসটা কি হলো আরেকবার বলে দিচ্ছি আমি। কোনো একটা তল নিলাম, এই এলাকায় ভেক্টর আছে, তড়িৎ ক্ষেত্র আছে, আপাতত আমি তড়িৎ ক্ষেত্রের জন্য বলছি। সেই তড়িৎ ক্ষেত্র ভেক্টরটার পুরোটা এটাকে লম্বভাবে ভেদ করছে না, যতটা লম্বভাবে ভেদ করছে এবং এই তলের মধ্যে দিয়ে ভেদ করছে তাকে বলবো আমি এই তলের ফ্লাক্স। হ্যাঁ, তলটা যদি বড় হয় তাহলে ফ্লাক্সের পরিমাণ বাড়বে, কারণ তার মধ্যে দিয়ে বেশি সংখ্যক বলরেখা যাবে। এটুকুই। এবারে চলে আসা যাক ফ্লাক্সের একক মাত্রা, তারপর আমরা ওখান থেকে অঙ্কের মাধ্যমে জিনিসটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ফ্লাক্সের একক মাত্রা যদি যাই, ফ্লাক্সের একক হবে ই এর একক আর এস এর এককের গুণফল। কস থিটার তো কোনো একক হয় না, কস থিটার ভ্যালু কস 60 ডিগ্রি, তো সেটা হাফ। পাশে কখনো একক দেখেছো, মিটার পার সেকেন্ড এরম হয় না। তাহলে ই এর একক হচ্ছে আমরা জানি নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, ঠিক আছে, এসআইতে একক গেল। মাত্রা চলে আসে, মাত্রা হবে ই এর মাত্রা ইন্টু এস এর মাত্রা। ই এর মাত্রা হচ্ছে আমরা জানি ই মানে এফ বাই কিউ ইন্টু এস, মুখস্থ করার দরকার নেই, বানালেই হবে। এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, কিউ হচ্ছে আমরা জানি আই টি, আর এস হচ্ছে এল স্কোয়ার। এইটাকে এক জায়গায় করলে যেটা পাবে সেটা হচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ফ্লাক্সের মাত্রা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবারে চলে আসা যাক দুটো বিশেষ ক্ষেত্র। দুটো বিশেষ ক্ষেত্র বলতে কি না, এই ফ্লাক্সের মান কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে সেটা আমরা একটু আলোচনা করবো, আর সেটা ফিজিক্যালি বোঝার চেষ্টা করবো যে সর্বোচ্চ বলতে কি বোঝাচ্ছে আর সর্বনিম্ন বলতে কি বোঝাচ্ছে। দেখো ফর্মুলা আমি লিখে রেখেছি, ফাই ইকস টু ই ডট এস, একটু আগে যেটা বানালাম, বা ইকস টু ই এস কস থিটা, যেখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এস হচ্ছে ক্ষেত্রফলটার মান। এবার যদি থিটাটা 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লাক্স হচ্ছে ই ইন্টু এস ইন্টু কস 0 করলে ই ইন্টু এস। এইটাই বলতে গেলে ম্যাক্সিমাম ফ্লাক্স, এটাই ম্যাক্সিমাম ফ্লাক্স। এর থেকে বেশি ফ্লাক্স কখনো হতে পারে না, এটাকে আমি ফিজিক্যালি তোমাদের দেখিয়ে পরে বলছি। 2 নম্বর কেস দেখা যাক, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে ফাই হবে ই ইন্টু এস ইন্টু কস 90 করলে 0। এটা মিনিমাম ফ্লাক্স, মানে অ্যাকচুয়ালি কোনো বলরেখা ওই তলটাকে ভেদ করছে না, কোনো বলরেখা ওই তলটাকে ভেদ করছে না। এটা হচ্ছে এই ঘটনাটা বলছি। এবার ভালো করে ভাবো যে জিনিসটা কি হচ্ছে। যদি কোনো একটা জায়গায় তড়িৎ বলরেখা এরকম থাকে, আর তুমি যদি ঠিক একটা তল চুজ করে থাকো এইরকম, মানে এটাকে সবকটা বলরেখাই লম্বভাবে ভেদ করছে, সবকটাই লম্বভাবে। যদি অন্য কোনো অ্যাঙ্গেলে ভেদ করতো তাহলে তো একটা উপাংশ, একটা অংশ লম্বভাবে ভেদ করতো, অংশ করা মানেই মানটা কমে যেত। এখন অংশ করতে হচ্ছে না, পুরো তড়িৎ ক্ষেত্র ভেক্টর, পুরো প্রাবল্যটাই বলতে গেলে একে লম্বভাবে ভেদ করছে। এইটা হচ্ছে এই সিচুয়েশনটা। আর এই সিচুয়েশনটা কীরকম না, কোনো একটা ক্ষেত্রফল নেওয়া হয়েছে কিন্তু বলরেখাগুলো সব পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন কোণ কত ডিগ্রি, এখন কোণ কিন্তু 90 ডিগ্রি আছে। এটাকে আমি আমার হাতের মাধ্যমে জিনিসটাকে বোঝাই। ধরে নাও এই দুটো পেন হচ্ছে দুটো বলরেখা, এই দুটো পেন দুটো বলরেখা। তাহলে এই আমার হাত যদি এখন এইভাবে থাকে তাহলে এরা কিন্তু এখন দিব্যি আমার হাতকে পুরোপুরি পেনিট্রেট করছে। এরম নয় যে কোনো অ্যাঙ্গেল করে পেনিট্রেট করছে যার ফলে তার একটা উপাংশ যাবে, সেরকম না, পুরো পেন দুটোই লম্বভাবে ফুড়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই কেস, মানে ফার্স্ট কেসটা, যেখানে ফ্লাক্সের মান ম্যাক্সিমাম ই ইন্টু এস করলে চলে আসছে। আর যদি এই পেন দুটো এইভাবে যায়, মানে বলরেখা যদি এরকম থাকে, তাহলে কিন্তু দেখো এই পেন দুটোর কোনো চান্স নেই। এরম ভাবে যদি পেন দুটো উঠতে থাকে, মানে বলরেখা যদি এরম থাকে, পিছন দিকে বেরিয়ে যাবে, সামনের দিকে বেরিয়ে যাবে, কিন্তু এটা তো ঘুরে এরম মারতে পারে না, এইভাবে পাশ দিয়ে চলে যাচ্ছে।
এভাবে পাশ দিয়ে চলে গেলে বলরেখা, যদি কালোটাকে যদি বলরেখা বলি তাহলে বলরেখাটা এরকম রয়েছে। আর এই ক্ষেত্রফলের দিক কোন দিকটা? ক্ষেত্রফলের দিক জানি লম্ব হয় সবসময় তলের সঙ্গে। আমার হাতটা যে ক্ষেত্রফল তার দিক হচ্ছে এরকম লম্ব দিক, আর বলরেখা রয়েছে এরকম। তাহলে এখন মধ্যবর্তী কোণ কার মধ্যবর্তী কোণ? তলের দিক ভেক্টর আর তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মধ্যে কোণ 90 ডিগ্রি। ফলে কিন্তু ফ্লাক্সের ভ্যালু 0 হচ্ছে, মানে একটাও বলরেখা তলটাকে লম্ব হয়ে ফুঁড়ছে না। সংজ্ঞাটাই ছিল যে ফুঁড়লে, ভেদ করলে তবে তো ফ্লাক্স। তো যদি পাশ দিয়ে চলে যায় তাহলে ফ্লাক্স কি হবে? যদি পাশ দিয়ে চলে যায় ফ্লাক্স হবে না। এই বোর্ডটা যদি একটা ক্ষেত্রফল হয় আর এই পেনগুলো যদি তড়িৎ ক্ষেত্র ভেক্টর হয়ে থাকে, তো এরা যদি গায়ে থাকে তাহলে তো ভেদ করছে না। এই গায়ে থাকলে তো সেগুলোর ফ্লাক্স 0 হবে। তো সেটা হচ্ছে এখানে রয়েছে। এর বাইরেও আমি দুটো কথা বলি যে ফ্লাক্সের ভ্যালু নেগেটিভ পজিটিভ হতে পারে। ফ্লাক্সের ভ্যালু নেগেটিভ পজিটিভ হতে পারে। ফর্মুলা যদি ভালো করে লক্ষ্য করা যায় আর কস থিটা সম্পর্কে যদি আমাদের আইডিয়া যা আছে সেটা অ্যাপ্লাই করি, যে ফাই সমান সমান ই এস কস থিটা। এবারে ভালো করে ভাবো যে যদি থিটা লেস দেন 90 ডিগ্রি হয়ে থাকে, থিটা যদি লেস দেন 90 ডিগ্রি, যে কোনো ভ্যালু চুজ করে নাও। 60 ডিগ্রি চুজ করো, অন্য কোনো 65 ডিগ্রি, 67 ডিগ্রি, 78 ডিগ্রি চুজ করা যায়। সেগুলো আমাদের ক্যালকুলেটারে টাইপ করতে হবে, কারণ সেগুলোর ভ্যালু মুখস্থ নেই। আমার যেটা মুখস্থ, আমি এক্সাম্পল হিসাবে আমি এটা 60 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে কি আসছে দেখা যায়? তাহলে ফাই আসছে ই এস কস 60 ডিগ্রি। তার মানে ই ইন্টু এস ইন্টু কস 60 ডিগ্রি হাফ। যাই হোক, এইটা পুরোটার ভ্যালুটা কিন্তু পজিটিভ। একটু পরেই বুঝতে পারবে, পরেরটা নেগেটিভ আসবে। যদি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, এক্সাম্পল ধরা যাক 120 ডিগ্রি, অন্য কোনো এক্সাম্পল কিন্তু নিতেই পারো, ক্যালকুলেটারে চালিয়ে দেখে নিও। তাহলে ফাই হবে ই এস কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তার মানে মাইনাস ই এস ভাগ 2। এটা কিন্তু নেগেটিভ। তো যখন পজিটিভ হবে ফ্লাক্সের মান, এই সময় ফ্লাক্সকে বলা হয় ধনাত্মক ফ্লাক্স। আর যখন নেগেটিভ হবে তখন ফ্লাক্সকে বলা হয় ঋণাত্মক ফ্লাক্স। একটা হচ্ছে ধনাত্মক ফ্লাক্স আর একটা হচ্ছে ঋণাত্মক ফ্লাক্স। অ্যাকচুয়ালি পরে আরো ভালো করে দেখা যাবে যে ধনাত্মক ফ্লাক্স কাকে বলবো। ধনাত্মক ফ্লাক্স আমি তখন বলবো যখন কোনো একটা তল, আপাতত আমি বদ্ধ তল নিলাম, এর ভেতরে মনে করো পজিটিভ চার্জ আছে। তাহলে এর থেকে বলরেখা বাইরে ফুঁড়ে বেরোচ্ছে, মানে তুমি বা আমি যদি বাইরে বসে দেখি তাহলে দেখবো যে বলরেখা বাইরে বেরোচ্ছে। বলরেখা বাইরে বেরোলে তখন বলা হবে সেটাকে ধনাত্মক ফ্লাক্স। আর যদি উল্টো কেস হয়, ঋণাত্মক ফ্লাক্স বলবো ঋণাত্মক আধানের জন্য। কিরকম না, যদি কোনো একটা বদ্ধ তল চুজ করা যায় যার মধ্যে নেগেটিভ চার্জ আছে, একটা দুটো তিনটে যা খুশি থাকতে পারে, তার ভ্যালু নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না, ঋণাত্মক আধান আছে, তাহলে আমরা জানি তার জন্য বলরেখাটা ইনওয়ার্ড হয়, মানে আধানের দিকে হয়, অন্তর্মুখী হয়। তখন বাইরে থেকে যদি আমি বা তুমি দেখি, যেটা দেখবো যে আমি বলবো বলরেখাগুলো ওই তলের ভিতরে ঢুকে যাচ্ছে, এটাই বলবো বলরেখাগুলো বাইরে বেরোচ্ছে। বলরেখা বাইরে বেরোচ্ছে, আর এর ক্ষেত্রে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। তো ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে পেলে তখন বলবো ঋণাত্মক ফ্লাক্স, আর যখন দেখবো বাইরে বেরোচ্ছে তখন বলবো ধনাত্মক ফ্লাক্স। তোমাদের টেক্সট বুকে তোমরা দেখবে সংজ্ঞা দুটো ভালো করে লেখা রয়েছে, সেই দুটো একটু মুখস্থ করো, যদিও এখনো পর্যন্ত কখনোই এইচএসে পড়েনি, তাও জেনে রাখতে হবে আমাদের। এবার কতগুলো কোয়েশ্চেনের মাধ্যমে এই ফ্লাক্সের ধারণাটাকে আরো ভালো করে ক্লিয়ার করে নেওয়া যাবে। তার জন্য প্রথম আমি একটা অঙ্ক চুজ করেছি, যেখানে বলা হচ্ছে যে কোনো একটা স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 5 I ক্যাপ নিউটন পার কুলম। নিউটন পার কুলম মানে এটা এসআই ইউনিটে দেওয়া আছে, আর 5 I ক্যাপ, 5টা হচ্ছে এর মান, আর I ক্যাপ মানে বোঝাচ্ছে সেটা এক্স অক্ষ বরাবর আছে, এটা আমরা সবাই জানি। তাহলে ওই এলাকায় মানে ওই স্থানে, যে স্থানে এরকম তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেখানে আমি দুটো ক্ষেত্রফল চুজ করছি, একটা 4 I ক্যাপ মিটার স্কোয়ার,
4i²m² আর একটা 4j²m²। ভালো করে পার্থক্যটা বোঝো। 4i²m² মানে ক্ষেত্রফলটা হচ্ছে 4m², যেমন আমরা ছোটবেলা থেকে জানি। আর নতুন করে ক্লাস 11 থেকে পড়ছো যে ক্ষেত্রফলের আবার দিক রয়েছে, যেটা i-এর দিকে, মানে তলটা x অক্ষের দিকে তাকিয়ে আছে। i³ মানে x অক্ষের দিকে তাকিয়ে আছে। এই তলটা j³ মানে y অক্ষের দিকে তাকিয়ে আছে। তাহলে দুটো তলের মধ্যে দিয়ে এই তড়িৎ ক্ষেত্রর কতগুলো বলরেখা ফুঁড়ে যাচ্ছে সেটা বার করতে হবে। ফ্লাক্স বার করা মানে তাই। তো চলে আসা যাক একদম ফর্মুলার উপর বেস করে 1 নম্বর কোয়েশ্চেনটার আনসার করা যাক। ই ভেক্টর হচ্ছে 5i³ নিউটন পার কুলম। প্রথম ক্ষেত্রে তলটা যেটা বলা হয়েছে তার ক্ষেত্রফলটা বলছে 4i²m²। তাহলে আমরা জানি ফ্লাক্সের ফর্মুলা ই ডট এস। ডট মানে ডট, এখানে ক্রস চিহ্ন লেখা যাবে না, কারণ আমরা জানি ভেক্টরের গুণফল দু রকমের, একটা ডট গুণ একটা ক্রস গুণ। এবারে মান বসানো যাক। এটা হচ্ছে 5i³ ডট 4i²। তাহলে 5 4 20, আর আই ডট আই করলে আমরা জানি 1 হয়। আই ডট আই করলে সেটা 1 হয়, তাহলে হয়ে গেল 20 নিউটন পার কুলম ইন্টু মিটার²। আই ডট আই করলে যে 1 হয়, তার জন্য আমি বলে রাখি, যদি কেউ ভুলে গিয়ে থাকে তাহলে ফর্মুলা ছিল এটা, এ ডট বি মানে এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে আই ডট আই মানে i² মান হচ্ছে 1 একক ভেক্টর, আর একটা i² মান 1, আর দুটো i³ মানে সেম ডিরেকশন, i³ মানে x অক্ষ, আবার একটা i³ মানে x অক্ষ। তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে cos 0 করলে 1 ইন্টু 1 ইন্টু 1 করলে 1 হবে। সেখান থেকে ডাইরেক্ট 2 নম্বর যেটা বলছে, সেখানেও তো তড়িৎ ক্ষেত্র সেম, কারণ ক্ষেত্রফলটা চেঞ্জ করেছি, একই এলাকায় আমি কাজটা করছি। সেটা হচ্ছে 5i³ নিউটন পার কুলম, আর এস ভেক্টর হচ্ছে 4j²m²। তাহলে এখানে এখন 5 বার করতে গেলে দেখব যে 5i³ ডট 4j², 20, আর i ডট j কিন্তু 0 হবে, কারণ i ডট j করলে i³ ডট j³ ইকুয়ালস টু i এর মান 1, j এর মান 1, আর i আর j এর মধ্যে কোণ আমরা জানি i³ x অক্ষ আর j³ y অক্ষ, তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি বসালে 1 ইন্টু 1 ইন্টু 0 করলে 0 হবে। তাহলে ইন্টু 0 করলে ফ্লাক্স 0। এইবার এটাকে ভালো করে ফিজিক্যালি বোঝা যাক একটা এক্সাম্পলের মাধ্যমে। আমি একটা এখানে ত্রিমাত্রিক মানে তিনটে অ্যাক্সিসকে চুজ করেছি। লাল পেনটা হচ্ছে এক্স অক্ষ, সবুজ পেনটা ওয়াই অক্ষ, নীল পেনটা জেড অক্ষ। লালটা এক্স, সবুজটা ওয়াই, নীলটা জেড অক্ষ। তড়িৎ ক্ষেত্র প্রথমে আগে মেলাই, এই ছবিতে তড়িৎ ক্ষেত্র মেলাম। 5i², তড়িৎ ক্ষেত্রকে আমি কালো পেনটা দিলাম। এটা হচ্ছে 5i² মানে এক্স এর দিকে তাকিয়েছে, এই কালো দিকটা মুখটা। তাহলে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা এই বরাবর যাবে, লাল পেনটার দিকে ভালো করে লক্ষ্য করো। থাক, এইখানে দুটো ক্ষেত্রফল দেবো, দুবার নিচ্ছি আমি 4i²। আমার হাতটাকে 4m² ধরে নাও। আমার হাতটাকে তাহলে কোন দিকে তাকিয়ে রাখতে হবে এখন? i² দিকে, মানে লাল পেনটার দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে আমার হাতটাকে এইভাবে আমি তাকিয়ে রাখলাম, লালটা তাকিয়ে আছে লক্ষ্য করো ওই দিকটা, মানে আমার হাতটা তাকিয়ে আছে লাল পেনটার দিকে এই বরাবর, আর ভেক্টরটা আছে এই বরাবর, সেটাও i² বরাবর রয়েছে। তাহলে এটা নিশ্চয়ই আমার হাতটাকে ফুঁড়ছে, ভালো করে লক্ষ্য করো। কোনো তলকে বলরেখা ফুঁড়ছে, কোনো তলের সঙ্গে যে কটা বলরেখা ফুঁড়ে তাকে বলা হয় ফ্লাক্স। তাহলে বলরেখা তো ফুঁড়ছে, তাহলে তো তড়িৎ ফ্লাক্স থাকবে, আর তাই তো পেয়েছি, ভ্যালুটা 20। এবার এইটার ক্ষেত্রে ভাবো, তড়িৎ বলরেখা সেই একই রয়েছে, এখন আমার হাতটা তাকিয়ে আছে j² বরাবর, তার মানে আমার হাতটা এখন এই বরাবর তাকিয়েছে, আমার হাতটা তাকিয়ে আছে ওপর দিকে, সবুজ পেনটা আমি j² বলেছিলাম। তা যদি কালো পেনটা লাল পেনের দিকে তাকিয়ে থাকে, i² বরাবর তাকিয়ে থাকে, তড়িৎ ক্ষেত্র যদি i² বরাবর থাকে, ক্ষেত্রফল যদি হাতের দিকটা যদি j² বরাবর হয়, তাহলে এই পেনটার কি করে চান্স আছে কে ফুঁড়বে? এই পেনটা কি বেঁকে যাবে? এই পেনটা তো বলাই হয়েছে সোজা থাকবে, তাহলে এ তো জীবনে একে ফুঁড়তে পারবে না। এই যদি ওপর দিকে উঠেও পড়ে, এই বরাবর তো কোটি কোটি ভেক্টর আছে, প্রত্যেকেই এর তলা দিয়ে, পাশ দিয়ে, ওপর দিয়ে পালাবে, কিন্তু একে কোনোদিন পেনিট্রেট করতে পারবে না। মানে এই মুহূর্তে এই তলের সঙ্গে এই তলকে কোনো বলরেখাই লম্বভাবে ভেদ করছে না, তাই জন্য আনসার কি বেরিয়েছে? 0। ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তোমরাও বাড়িতে এইভাবে ইমাজিন করে দেখো যে কোন ক্ষেত্রে বলরেখা ভেদ করছে, কোন ক্ষেত্রে বলরেখা ভেদ করছে। সিম্পল, কতগুলো পেন, একটা ক্ষেত্রফল ঠিকঠাক দিকে বসালেই হবে।
পরের আরেকটা এক্সাম্পল দেখো, যেখানে বলা হচ্ছে একটা জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ, মানে এখানে প্রাবল্যটার মান দুদিকে রয়েছে, মানে খানিকটা পার্ট রয়েছে x অক্ষ বরাবর, খানিকটা পার্ট রয়েছে y অক্ষ বরাবর, i ক্যাপ j ক্যাপ মানে আমরা তাই বুঝি। ওই এলাকায় তুমি কোনো একটা ক্ষেত্রফল চুজ করলে যেটা 4 মিটার স্কোয়ার, কোন দিকে তাকিয়ে আছে এটা? y অক্ষ বরাবর, তাহলে তার মধ্যে দিয়ে ফ্লাক্স কত, তো সেটা দেখা যাক। তাহলে ই ভেক্টরটা বলেছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ, এরিয়া ভেক্টর তাকে আমি এস দিয়ে নাম দিচ্ছি প্রথম থেকেই, সেটা হচ্ছে 4j ক্যাপ মিটার স্কোয়ার। তাহলে ফ্লাক্স হবে ই ডট এস করলে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ ডট 4j ক্যাপ। এটাকে যদি গুণ করি, আমি একদম ভেঙে ভেঙে করছি, কোনো স্টেপ জাম্প করছি না, করলে চলে আসবে 5i ক্যাপ ডট 4j ক্যাপ প্লাস দুটো টার্ম হবে না এটা গুণ করলে 6j ক্যাপ ডট 4j ক্যাপ। তো i ডট j করলে আমরা জানি 0 হবে, তাহলে এটা 20 ইন্টু 0 প্লাস এটা 24 ইন্টু j ডট j করলে 1 হবে, তাহলে চলে এলো 24 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। এবার এটাকে ভালো করে ভাবা যাক যে কি হচ্ছে ব্যাপারটা। তড়িৎ ক্ষেত্র ভেক্টরটার কিছুটা ভেক্টর আছে i ক্যাপের দিকে, কিছুটা ভেক্টর আছে j ক্যাপের দিকে। এটাকে তো এইভাবে লিখতেই পারি আমি, তড়িৎ ক্ষেত্রকে দুভাগে ভাগ করে নেওয়া যাক। 5i ক্যাপ আছে i ক্যাপ বরাবর, আর 6 ভ্যালু রয়েছে সেটা j ক্যাপ বরাবর। তুমি একটা ক্ষেত্রফল চুজ করেছো কোন দিকে, এই দিকটা হচ্ছে তার মানে y অক্ষ, এই দিকটা হচ্ছে তার মানে x অক্ষ, মানে কতগুলো বলরেখা রয়েছে সবুজ পেন দিয়ে আমি 5i ক্যাপকে বোঝাচ্ছি। তড়িৎ ক্ষেত্রের কিছুটা পার্ট, তড়িৎ ক্ষেত্র এই দিকে রয়েছে ভেক্টর, আবার তড়িৎ ক্ষেত্র একটা এদিকে রয়েছে। এই যদি হয়ে থাকে আর আমার হাতটা যদি ক্ষেত্রফল হয়ে থাকে, তাহলে আমার হাতটাকে এখন বসাতে হবে কোন দিক তাকিয়ে, জে ক্যাপ, মানে ওয়াই দিকে তাকিয়ে রাখতে হবে। আমি এই দিকটাকে যদি তল চুজ করি, তাহলে এই তলটা আমার তাকিয়ে থাকবে ওয়াই দিকে, ভালো করে করো। তাহলে এই তলটাকে কে ফুঁড়বে? এই তলটাকে ফুঁড়বে তো কালো পেনটা, সবুজ পেনটার কোনো ফোঁড়ার চান্স নেই। তাহলে আনসার তো তার জন্যই ভালো করে দেখো, আনসারে যে ভ্যালুটা সেটা কার জন্য এসছে, এই যে ভ্যালুটা এলো সেটা কার জন্য, 6j ক্যাপের জন্য এসছে, বাকি পার্টটা তো 0, সেটা অঙ্কও বলছে। আর এমনিতে বুঝলো, দেখো দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলটাকে কালো পেনটা ফুঁড়বে, মানে জে ক্যাপের দিকের যে ভেক্টরটা সেটা ভেদ করবে, আই ক্যাপের দিকের ভেক্টরটা ভেদ করছে না। দেখো বুঝতে পারলে। আর একটা এক্সাম্পল দেখা যাক, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। মান আরো পাল্টাতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল বোঝাচ্ছি, এটার মান কিন্তু পাল্টে পাল্টে তোমায় দিতে পারে। বলছে কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে 10i ক্যাপ নিউটন পার কুলম, ওই স্থানে এরিয়াটার ভ্যালু বলেছে, ডিরেকশন বলেনি। 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি পাথকে ওয়াই জেড তলে রাখা হবে। এইটাই আসল বোঝার, এই যে ওয়াই জেড তল সেটা এখন বুঝতে হবে। তাহলে রাখলে ওই তলের সাথে জড়িত ফ্লাক্স হবে, মানে ওই তলের মধ্যে দিয়ে কতগুলো ফ্লাক্স বা কত সংখ্যক বলরেখা যাবে। এখানে যেটা বোঝার আছে সেটা হচ্ছে দিকগুলো বুঝতে পারলেই সব কাজ হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্র তো বলেই দিয়েছে 10i ক্যাপ নিউটন পার কুলম। এরিয়া ভেক্টরটা কত, তার ভ্যালু তো 5 মিটার স্কয়ার দিয়েছে, এরিয়ার ডিরেকশন কত সেটা আমাদের খুঁজতে হবে, খুঁজলেই কাজ শেষ। সেটার জন্য ভালো করে দেখো, আমি এরকম একটা ত্রিমাত্রিক তিনটে তল চুজ করে রেখেছি। এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ভালো করে খেয়াল করো। এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড, মানে এটা জেড বলতে পারে, এক্স ওয়াই জেড, তিনটে তল, তিনটে অক্ষ নিয়েছি। এর কোনটা কি তল, এটা হচ্ছে এক্স এক্স ওয়াই তল, এইটা হচ্ছে এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স ওয়াই তল। কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষ লেগে থাকলে তাকেই তো বলবো এক্স ওয়াই তল। এইটাকে বলবো কি ওয়াই জেড তল, এটাকে বলবো ওয়াই জেড তল। কোনটাকে ওয়াই জেড তল বলছি, এটা ওয়াই অক্ষ আর জেড অক্ষ লেগে রয়েছে এই তলটা, মানে আমার এই হাতটা এই দিকটা, মানে এই যেটা নড়ছে বলতে গেলে এটা হচ্ছে ওয়াই জেড তল। তাহলে ভালো করে ভাবো, এইটাকেই তুমি এখন মনে করো 5 মিটার স্কয়ার, এই যে তলটা এটাকে তুমি 5 মিটার স্কয়ার মনে করো। তা এই তলটা এখন কোন দিকে তাকিয়ে আছে ভালো করে খেয়াল করলেই হবে।
এই তলটা তাকিয়ে আছে, লক্ষ্য করো এই তলটার দিক, আমি বলছি যে কোনো তলের দিক তার লম্ব দিক, তাহলে এই তলটার দিক এখন এর লম্ব দিকটা, এই তলটা যদি ওয়াই জেড হয় তার লম্ব দিকটা কোন দিক হচ্ছে, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আবার বলছি আমি, ওয়াই জেড তলটা তাকিয়ে আছে দেখো এক্স অক্ষ বরাবর। যদি বলতো এক্স ওয়াই তল, তাহলে এক্স ওয়াই তলটা তাকিয়ে আছে, এটা কোন দিকে তাকিয়ে আছে, এই যে ভিতরে এই যে সারফেসটা তাকিয়ে আছে কোন দিকে, এটা তো বাইরের দিকে তাকিয়েছে। বাইরের দিকটা মানে কোন দিক, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড এর দিকে তাকিয়েছে, এই যে জেড লেখা আছে, এটা জেড অক্ষ বরাবর তাকিয়ে আছে। তাহলে ওয়াই জেড মানে এক্স অক্ষ বরাবর, এক্স ওয়াই মানে জেড অক্ষ বরাবর। একইভাবে এই আমার হাতটা, নিচের হাতটা, সেটা তোমার এক্স জেড তল, সেটা তাকিয়ে আছে ওপর দিকে, মানে ওয়াই অক্ষ বরাবর। তার মানে এক্স ওয়াই বললে সেটা জেড অক্ষে তাকিয়ে থাকবে, ওয়াই জেড বললে সেটা এক্স অক্ষে তাকিয়ে থাকবে। যে দুটো বলবে, যেটা বাদ থাকবে সেটা সেই দিকেই তাকিয়ে থাকবে। সেই হিসাবে এস ভেক্টরটা এখন তাকিয়ে আছে কোন দিকে, ওয়াই জেড তল, মানে সেটা এক্স অক্ষ বরাবর তাকিয়ে আছে, ভেক্টর ইকালি সেটা আমরা আই ক্যাপ বলবো। তাহলে ফ্লাক্স হয়ে গেল ই ডট এস। আসল কাজ তো এই ডিরেকশনটা ধরাই ছিল, তো বাকি তো গুণ তো আমরা পারবো, এর আগেও করেছি। তাহলে 10 আই ক্যাপ ডট 5 আই ক্যাপ করলে চলে আসছে 10 ইন্টু 5 মানে 50, আর আই ডট আই পেলে আমরা জানি 1 হবে, তাহলে চলে আসছে 50 নিউটন পার কুলম ইন্টু মিটার। দেখো বোঝা গেল। এটাকে আমি চেঞ্জ করতেই পারি নেক্সট কোয়েশ্চেনে, যে যদি এই তলটা ওয়াই জেড না হয়ে যদি হতো এক্স ওয়াই তল, তাহলে ফ্লাক্স কি হতো, এক্স ওয়াই তল হলে নিশ্চয়ই তখন লেখাটা তো ই ভেক্টরটা হতো 10 আই ক্যাপই হতো, আর এরিয়া ভেক্টরটা হতো 5। তখন এক্স ওয়াই তলের ডিরেকশন কোন দিক হবে, এক্স ওয়াই তলের ডিরেকশন হবে, এটা যদি এক্স ওয়াই তল হয় তাহলে ডিরেকশন দেখতে পাচ্ছি যে জেড অক্ষ বরাবর, মানে কে ক্যাপ বরাবর। তো তখন ফ্লাক্স করলে চলে আসতো 10 আই ক্যাপ ডট 5 কে ক্যাপ, আই ডট কে 0 হয়, তখন ফ্লাক্স 0 হতো। একটু ফ্লাক্স 0 আর ফ্লাক্সের মান থাকলেও সেটাকেও ভালো করে বোঝা যায়। তাহলে প্রথম তলগুলো বুঝতে পারলাম আমরা, যে প্রথম ক্ষেত্রে তলটা 5 আই ক্যাপ মিটার স্কয়ার, 5 আই ক্যাপ মিটার স্কয়ার মানে কোন তলটা, এই তলটা, এই তলটা হচ্ছে 5 আই ক্যাপ মিটার স্কয়ার, কারণ এই তলটা তাকিয়ে আছে এক্স অক্ষ বরাবর। এ কোন দিকে তাকিয়ে আছে, তো এই দিকে তাকিয়ে আছে, এদিকে কি রয়েছে, এক্স অক্ষ রয়েছে, তাহলে এক্স অক্ষ বরাবর তাকিয়ে আছে, এইভাবে থাক। তড়িৎ ক্ষেত্র কোন দিকে রয়েছে ভালো করে লক্ষ্য করো, তড়িৎ ক্ষেত্র রয়েছে কিন্তু আই ক্যাপ বরাবর, এক্স অক্ষ এই দিকে মানে আই ক্যাপ বরাবর রয়েছে। তাহলে এই পেনটাকে আমি এখন যদি আই ক্যাপের দিকে নিয়ে যাই, এটা পেন না হয় যদি সূচ হতো, সূচ যদি হতো তাহলে এটা কিন্তু এটাকে ভেদ করে চলে যেতে, পুরো ভেদ করছে বোঝা যাচ্ছে, এটা পুরো ভেদ করছে, তাহলে দেখো ম্যাগনিটিউড পাওয়া যাচ্ছে, মানে বলরেখা ভেদ করছে তলটাকে, তাহলে ফ্লাক্স আছে। আর পরেরটা তুমি লক্ষ্য করো, পরেরটা এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল মানে কোনটা, একে রেখেছি, এক্স ওয়াই তল মানে এই তলটা, তাহলে বলরেখা হচ্ছে এই পেনটা, বলরেখা হচ্ছে এই কালো পেনটা। তা বলরেখা যদি এই বরাবর হয়ে থাকে, তা এ কি করে আবার একে ভেদ করবে, এ তো সোজা বেরিয়ে যাচ্ছে, এ তো এই বরাবর বেরোচ্ছে, এ কোনোদিনই এইটাকে ভেদ করতে পারবে না, আনসার তার জন্য 0 বেরিয়েছে। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা। এবার চলে আসা যাক জয়েন্ট লেভেলের একটা কোয়েশ্চেন, যেটা আগেও পরীক্ষায় কিন্তু পড়েছে, যেখানে বলা হচ্ছে এল মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাতকে একটা কাগজের তলে রাখা হলো। আমি একটা পেজ নিলাম, একটা বই নিয়েছি অ্যাকচুয়ালি, বইটার ওপর আমি একটা তল চুজ করলাম, মানে এটাই হচ্ছে আমার কাছে পাতটা, যার বাহুর দৈর্ঘ্য এল, ছবিটা দেখিয়েছে বটে। কাগজের তল বরাবর একটি তড়িৎ ক্ষেত্র যদি এইভাবে থাকে চিত্রের মতো, তাহলে পাতটার মধ্যে ফ্লাক্স কত হবে। এখানে বলা ভালো যে তড়িৎ ক্ষেত্রটা কিন্তু অর্ধেকটা জায়গার মধ্যে যাচ্ছে, পাতটাকে ভেদ করেছে আমি বলছি না, আঁকাতে অর্ধেকটা জায়গার মধ্যে আছে। এখানে অনেকে যেটা ভুল করবে সেটা করে ফেলবে, যে তাহলে অর্ধেকটা জায়গা কাজে লাগছে, তাহলে ফর্মুলা হচ্ছে ফাই ইকুয়ালস টু ই ইন্টু ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হবে ই ইন্টু এর গোটাটার ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, বাহু স্কোয়ার, আর অর্ধেকটার মধ্যে কাজে লাগছে এটা, তাহলে আনসার কিন্তু অনেকে বি টিক মেরে দেবে, কিন্তু এটা ভুল আনসার। এটা তো আসল সূত্র নয়, আসল সূত্র ইন্টু একটা কস থিটা রয়েছে, সেই থিটাটাকে ভাবতেই হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, নাহলে ভুল হবে। এখানে থিটাটা কত ডিগ্রি যদি ভাবা যায়, এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ
এই তলটা তাকিয়ে আছে এই দিকে, এই তলটা তাকিয়ে আছে এই সবুজ পেনটার দিকে। এই তলটা আমি চুজ করলাম, এই তলটা তাকিয়ে আছে সবুজ পেনটার দিকে। আর বলরেখাগুলো এই তল বরাবর গেছে, এই তল বরাবর গেছে, বলেছে যে কাগজের তল বরাবর। তাহলে লক্ষ্য করো এখন যে এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত হচ্ছে। এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর এই যে কাগজের তলের দিক, তার মধ্যে কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমার আনসার চলে আসছে, এখানে তো 0 হবে, একটা cos 90 বসাতে হবে, তো করলে আনসার 0, মানে ফ্লাক্স এখানে হবে 0। আর এমনিতেই ভাবো না যে এইটা যদি একটা তল হয়, এইগুলো যদি সব বলরেখা হয়, তো এইগুলো এটা ভেদ করছে কোথায়? এগুলো তো গা দিয়ে চলে যাচ্ছে। ফ্লাক্সের সংজ্ঞায় কি বলা আছে? যে বলরেখা যে পরিমাণ কোনো একটা তলকে, কোনো একটা পাতকে, কোনো একটা ক্ষেত্রকে ভেদ করবে, তো এরা তো পেনিট্রেট করছেই না। মানে ইংরেজিতে পেনিট্রেশন কথাটা একদম মেনশন করা আছে যে এটাকে ভেদ করতে হবে, তবে সেইগুলোকে বলবো যে ফ্লাক্স। এখানে একটাও ভেদ করছে না, তাই এটা কিন্তু এখানে আনসার হবে 0, যে তড়িৎ ফ্লাক্সের মান 0। দেখো, আশা করি তড়িৎ ফ্লাক্স ব্যাপারটা বুঝতে পেরেছো। বইয়ের যে টেক্সট বুকে যে এমসিকিউ আছে বা প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2তে যে নিউমেরিক্যালগুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমরা করার চেষ্টা করো। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। টাটা।